আসসালামু আলাইকুম। সমুদ্র কণ্ঠ অনলাইন এর পাঠক এবং ভিউয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এমন একজন মানুষের সামনাসামনি হয়েছি যিনি বাংলাদেশের পর্যটন খাতের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তিত্ব, পর্যটন সংশ্লিষ্ট সকলের প্রিয় মুখ, আমাদের প্রিয়, আমার শ্রদ্ধেয়, সম্মানিত মিস্টার তৌফিক রহমান, যিনি যিনি প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের, যেটিকে সংক্ষেপে পাটা বলা হয়, পাটা বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক। তৌফিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং বিশেষ করে কক্সবাজার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি আপনি নারীর টানে, পর্যটনের টানে প্রায়শ কক্সবাজার আসেন, এবং কক্সবাজার আপনাকে আসতে হয়, এবং কক্সবাজারকে প্রতিবার আপনি নতুন করে বোঝার চেষ্টা করেন। তো আপনাকে আমরা আজকে বিশেষ কিছু কথা জানতে চাইবো, যেহেতু আপনার সুদীর্ঘকালের অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে এই যে একটি ভয়াবহ করোনা মহামারীর একটি সময় আমরা অতিবাহিত করলাম, সেই করোনা মহামারীর সময়টি অতিবাহিত করার পরে ধীরে ধীরে বাংলাদেশের পর্যটন খাতটি তার ডানা মেলতে শুরু করেছে। এই অবস্থাতে আপনার কাছে আমি জানতে চাইবো, আমরা অভিজ্ঞতাটি জানতে চাইবো, যেহেতু আপনি বাংলাদেশের পর্যটন নিয়ে সংশ্লিষ্ট, এবং এই করোনার যে মহামারী, এই যে ভয়ঙ্কর সময়টা গিয়েছে, আপনি সেটি পুরোপুরিভাবে উপলব্ধি করেছেন। কিভাবে কাটিয়েছেন বা কিভাবে বাংলাদেশের সেই সময়টি পার করেছে, সেই করোনার মহামারী কালো সময়টি? আচ্ছা, আমি একটু পেছন থেকে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। মোটামুটি কিন্তু 2011-12 পর্যন্ত বাংলাদেশের ট্যুরিজম, বিশেষত ইনবাউন্ড ট্যুরিজম, ইন্টারন্যাশনাল ট্যুরিজম একটা ভালো লেভেলে যাচ্ছিল। প্রতি বছর 10-15% গ্রোথ কিন্তু আমাদের হচ্ছিল। হ্যাঁ, আপনার মনে আছে 2012-13-14 দিকে রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হয়ে গেল, আমাদের এখানে পেট্রোল বোমা শুরু হয়ে গেল, আগুন সন্ত্রাস শুরু হয়ে গেল, রাজনৈতিক হিংসা শুরু হয়ে গেল, ফলে কিন্তু আমাদের ট্যুরিজম কিন্তু বাধাগ্রস্ত হলো। পরবর্তীতে 2016 সালে আপনি জানেন যে হোলি আর্টিজান এসে আমাদের পর্যটনটাকে একেবারে স্তব্ধ করে দিল। কিন্তু মোটামুটি 2017 থেকে আমরা একটু একটু করে আবার যখন শুরু করলাম, সেই সময় আবার নেপালে ইউএস বাংলা একটা দুর্ঘটনা ঘটলো। এখন অনেকে বলতে পারেন যে দুর্ঘটনাটা নেপালে ঘটেছে, তাতে আমাদের দায়ী কি বা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি কিনা? আমি বলবো যে হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হয়েছি। কারণ যেহেতু নেপাল আমাদের পার্শ্ববর্তী দেশ, এবং এয়ারলাইন্সটা হচ্ছে একটা বাংলাদেশি এয়ারলাইন্স। কারণ আপনি জানেন যে আমাদের পর্যটক যখন আসে, তখন দেশের ভেতরে আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, অনেক সময় আমরা ডোমেস্টিক এয়ারলাইন্সের শরণাপন্ন হই। সেই সময় অনেকেই কিন্তু তাদের ট্যুর ক্যান্সেল করেছে। কিন্তু 2019 সালে এই করোনা মহামারীর সময়, কোভিডের সময় যে ঘটনাটা ঘটলো, সেটা তো সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। শুধু তো বাংলাদেশ একা এখানে কিন্তু এফেক্টেড না। আপনি দেখবেন যে পৃথিবীর সবচেয়ে নাম্বার 1 টুরিস্ট কান্ট্রি যেটা হচ্ছে, সেটা হলো ফ্রান্স, থমকে গেছে। স্পেন সেকেন্ড, থমকে গেছে। ইউএসএ থমকে গেছে। চায়না থমকে গেছে। তার মানে হচ্ছে যে যেহেতু এটা একটা বৈশ্বিক সমস্যা, এর রেশ পৃথিবীর সব দেশে পড়েছে, বাংলাদেশেও আমরা, যেহেতু আমরা এই বিশ্বের মধ্যে বসবাস করি, আমরা এফেক্টেড হয়েছি। সমস্যাটা হলো যে সকল যে আগের সমস্যাগুলি ছিল, সমস্যাগুলিকে আমরা একটু প্রেডিক্ট করতে পারতাম। আমরা বুঝতে পারতাম যে ঠিক আছে, হোলি আর্টিজান হয়েছে, এটা হয়তো 1 বছর থাকবে, 1 বছর পরে কিন্তু আমরা আমাদের কর্মকাণ্ডগুলি শুরু করতে পারবো। কিন্তু কোভিডের সময় আমরা আসলে ওই যে বলা হয় যে এন্ড অফ দ্য টানেলে আমরা কোনো আলোর দেখা পাচ্ছি না, শেষে কোনো আলোর দেখা পাচ্ছি না। আমরা প্রেডিক্টই করতে পারছি না যে কখন আমাদের ট্যুরিজমটা শুরু হবে। ইন্টারন্যাশনাল ট্যুরিজম বলেন, আউটবাউন্ড ট্যুরিজম বলেন, আসার কথা যে ডোমেস্টিক ট্যুরিজমটা শুরু হয়েছে, কিন্তু সেটাও কিন্তু প্রত্যাশিত মানের না, যেটা আমি কক্সবাজারে এসে কিন্তু এখানে দেখলাম। তো আমি বলবো যে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের অনেকেরই অফিস বন্ধ হয়ে গেছে, আমাদের অনেকেরই স্টাফ হয় ছুটি দিয়ে দিতে হয়েছে, কিংবা স্টাফ কার্টেল করতে হয়েছে। আমাদের অফিস ভাড়া অনেক বাকি পড়ে আছে। কিন্তু দুঃখজনক হলো যে সরকার কর্তৃক যে প্রণোদনা দেওয়া হয়েছে, স্টিমুলাস প্যাকেজের কথা আমরা যেটা বলছি, অন্যান্য অনেক শিল্প সেটা পেলেও বাংলাদেশের পর্যটন শিল্প এটা পায়নি, আমরা কেউই পাইনি। ফলে আমি বলবো যে আমাদের অনেকেরই এখন ধুকে ধুকে চলার অবস্থা। আপনাকে বলে রাখি, অনেকেই কিন্তু এখন পেশা পরিবর্তন করছেন। আচ্ছা, আমি যদি আপনার থামাই, আপনার কি এই যে আপনাদের কোনো জরিপ বা সার্ভে হয়েছে যে কি পরিমাণ এই যে মানুষ বা কি পরিমাণ এখান থেকে জনশক্তি সরে গেছে, অন্য ট্র্যাকে চলে গেছে এই করোনার সময়? আমরা 2020 সালের ফেব্রুয়ারি থেকে নিয়ে জুন পর্যন্ত পাটা বাংলাদেশ চ্যাপ্টারের তরফ থেকে আমরা একটা পরিসংখ্যান করেছিলাম। সেখানে আমরা অ্যাভিয়েশন সেক্টর, ট্রাভেল এজেন্ট সেক্টর, ট্যুর অপারেটর সেক্টর, এর মাঝে ইনবাউন্ড, আউটবাউন্ড, ডোমেস্টিক,
হজ সেক্টর, ওমরা সেক্টর, ট্যুরিস্ট ট্রান্সপোর্টেশন সেক্টর, ট্যুরিস্ট ভ্যাসেল সেক্টর, ট্যুর গাইড সেক্টর, সবাইকে নিয়ে সমস্ত অ্যাসোসিয়েশনগুলির সহায়তায় আমরা একটা পরিসংখ্যান করার চেষ্টা করছিলাম যে আমাদের টোটাল এই 4 মাসে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 4 মাসে আমাদের কি পরিমাণ, আমি ক্ষতি বলবো না, আমি বলবো যে ব্যবসা লস হয়েছে। মানে এই সময় যদি ট্যুরিজমটা চলতো তাহলে আমরা এই ব্যবসাটা পেতাম। আপনাকে পরিসংখ্যানটা বলি, আমরা 9,715 কোটি টাকা একটা পরিসংখ্যান পেয়েছি, 9,715 কোটি টাকা। এবং আমরা দেখিয়েছি যে এই জায়গাটার মধ্যে প্রায় 3 থেকে 3.25 লক্ষ মানুষ ওই 4 মাসেই তাদের চাকরি হারাবে। মানে জায়গায় যেখানে তারা আছে সেখান থেকে চাকরি হারাবে। এখন ওই পরিসংখ্যানটাকে যদি আমি ডিসেম্বর পর্যন্ত টেনে নিয়ে যাই, আপনি নিশ্চিত থাকেন যে ওখানে মিনিমাম 20,000 কোটি টাকা ব্যবসা আমরা হারিয়েছি। এবং এমপ্লয় যারা ছিলেন তাদেরও প্রায় 5 থেকে 6 লক্ষ মানুষ তাৎক্ষণিকভাবে তাদের চাকরি হারিয়েছে কিংবা অন্য জায়গায় চলে গেছে। এখন 20,000 কোটি টাকা যদি আমাদের ব্যবসা লস হয়ে থাকে, ব্যবসাটা আমরা পাইনি, সেটার ভিতরে যদি আপনি প্রফিট লসের হিসাব যদি করেন, ধরেন আমরা একটা ট্যুর করলে আমরা তো 15% ডিসকাউন্ট, মানে একটা পাই, লাভ আমরা করি, হ্যাঁ, বা 20% লাভ করি। তো এখন যদি 20,000 কোটি টাকার যদি আপনি যদি 20% ধরেন তাহলে 4,000 কোটি টাকা, যদি 15% ধরেন তাহলে 3,000 কোটি টাকা আমাদের একেবারে চোখের সামনে আমাদের লস হয়েছে। তার পরবর্তীতে আমরা কিন্তু এই পরিসংখ্যানটা আর কন্টিনিউ করিনি এই কারণে, প্রথম কথা হচ্ছে যে এটা করার দায়িত্ব আমাদের না, এটা করার আসলে দায়িত্ব ট্যুরিজম বোর্ড, পর্যটন কর্পোরেশন, মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন এন্ড ট্যুরিজম বা দুঃখিত বা অন্যান্য যে রিসার্চ অর্গানাইজেশন আছে তারা। আমরা করতে পারিনি এই কারণে যে আমাদের নিজেদেরই তখন ব্যবসা নাই, আমাদের নিজেদেরই তখন স্টাফ ছেড়ে দিতে হয়েছে, আমাদের নিজেরই তখন অফিস ছেড়ে দিতে হয়েছে, অফিস ভাড়া আমরা দিতে পারছি না, স্টাফকে রাখতে পারছি না, আমাদের প্রত্যেকের যে সংসার সেই সংসারও ঠিক মতো চলছে না। ফলে তখন কিন্তু আমরা বেঁচে থাকার প্রয়োজনে অন্য পেশায় যাওয়ার চেষ্টা করেছি। আপনার মনে আছে বিখ্যাত চাইনিজ যে অনলাইন কোম্পানি আলিবাবার প্রধান জ্যাক মা সেসব একটা কথা বলেছিলেন যে করোনার এই সময়ে আমাদের এই মুহূর্তে বেঁচে থাকাটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় বোনাস। আমরা সবাই তো ব্যবসাটা করি হচ্ছে বোনাসের জন্য, উদ্বৃত্ত একটা অর্থের জন্য, লাভের জন্য। কিন্তু এই মুহূর্তে আমরা যদি বেঁচে থাকি তাহলে কিন্তু আমরা ব্যবসাটা করতে পারবো। সুতরাং আসেন আমরা সবাই মিলে বাঁচি। সেই কথাটা কিন্তু এখনো প্রযোজ্য। আমাদের সকলের অবস্থা খুবই কাহিল। অনেকেই পেশা পরিবর্তন করার চেষ্টা করছে, অনেকে পেশা পরিবর্তন করেছে। আমি আপনাকে বলি, আমাদের মধ্যে অনেকেই অনলাইনে ব্যবসার দিকে ঝুঁকে গেছে, অনেকেই চাল ডাল ব্যবসার সাথে যুক্ত, অনেকে মধুর ব্যবসার সাথে যুক্ত, অনেকে চায়ের ব্যবসার সাথে যুক্ত। আমি নিজেও আরেকটা ব্যবসার সাথে যুক্ত হয়েছি, আমার একটা রেস্টুরেন্ট আছে, যদি সেটা ট্যুরিজমের সাথে সম্পৃক্ত, কিন্তু আমি আরো কিছু করার চেষ্টা করছি। আমরা একটা অনলাইন একটা মিট প্রসেসিং সেন্টার দেওয়ার চেষ্টা করছি। আমাদের যারা বন্ধুরা, কলিগরা যারা আছে তারা সবাই কিছু না কিছু চেষ্টা করছে, কারণ আপনি কিন্তু বাঁচতে হবে, আপনার সংসার আছে, আপনার স্টাফরা আছে, তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। ফলে এই জায়গাটার মধ্যে আমি সবচেয়ে বড় থ্রেট কি দেখি জানেন? সবচেয়ে বড় থ্রেট হচ্ছে যে এই যে কর্মীগুলি দীর্ঘদিন ধরে 20, 30, 40, 50 বছর ধরে পর্যটন শিল্পের সাথে যুক্ত থেকে তারা নিজের আস্তে 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 করে তাদের অভিজ্ঞতার বিনিময়ে প্র্যাকটিক্যাল নলেজ খাটিয়ে অল্প অল্প করে তারা যে এই যে প্রশিক্ষিত হয়েছে, ট্যুর অপারেটর বলেন, ট্রাভেল এজেন্ট বলেন, ট্যুর গাইড বলেন, হোটেলে যারা কাজ করছে ফ্রন্ট অফিস বলেন, রেস্টুরেন্টে বলেন, প্রোডাকশনে বলেন, সার্ভিসে বলেন, এই লোকগুলি, এই প্রশিক্ষিত জনবলটা তাদের পেশা পরিবর্তন করে প্রায় 30 থেকে 35 বা 40% লোক পেশা পরিবর্তন করে অন্য পেশায় চলে গেছে। যখন করোনা আবার ঠিকঠাক হয়ে যাবে, আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি আমাদের এখানে দেখবেন যে একটা বড় ধরনের এই যে স্কিল ম্যান পাওয়ার, সেখানে একটা বড় সংকট দেখা দেবে। আমি বলবো যে সরকারের উচিত সেই যে গ্যাপটা, স্কিল ম্যান পাওয়ারের যে গ্যাপটা, সেটা কি করে আমরা পূরণ করতে পারি সেই চিন্তাটা এখনই যেন শুরু করে। আচ্ছা, তাহলে আমি আরেকটু প্রসঙ্গে যাই যে আমরা দেখলাম বাংলাদেশে কিছুটা ধীরে ধীরে হলো ডোমেস্টিক ট্যুরিজমটা একটু শুরু হয়েছে। হ্যাঁ, সরকারের অনেকগুলো মানে নির্দেশনা রয়েছে, অনেকগুলো শর্ত পালন করে চলছে, কোনো রকম চলছে। কিন্তু বাংলাদেশে যেটা আপনার ইনবাউন্ড ট্যুরিজম যেটা বলে, সেটার অবস্থাটা কি বা সেটার সম্ভাবনা কেমন? সেটা একদম জিরো এখন। আমি আপনাকে বলি যে যেহেতু আমাদের এখানে ইনবাউন্ড ট্যুরিজম করতে গেলে বা ইন্টারন্যাশনাল ট্যুরিজম করতে গেলে অনেকগুলো ফ্যাক্টর জড়িত। একটা ফ্যাক্টর হচ্ছে এই দেশটা বিদেশিদের কাছে কিংবা ট্যুরিস্ট জেনারেটিং কান্ট্রিজ যারা, যে দেশ থেকে মেইনলি ট্যুরিস্টটা জেনারেট করে, সেই দেশের কাছে উন্মুক্ত কিনা।
এই যে গতকাল আপনারা খবর পেয়েছেন নিশ্চয়ই যে ইউকে আমাদেরকে কিন্তু রেড অ্যালার্ট দিয়ে রেখেছিল। গতকাল বাংলাদেশ সহ 6টা দেশের উপর থেকে ইউকে তাদের রেড অ্যালার্ট তুলে নিয়েছে। কিন্তু আরো অনেক দেশ আছে তারা কিন্তু আমাদের এখানে রেড অ্যালার্ট দিয়ে রেখেছে। তার মানে রেড অ্যালার্ট তুলতে হবে, এটা একটা বড় প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে এয়ারলাইন্স গুলি চালু হয়েছে কিনা, কারণ এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে এয়ারলাইন্স। টুরিস্টরা কোথায় যাবে? এয়ারলাইন্সের মাধ্যমে তো একটা দেশ থেকে একটা দেশে যাবে। আমাদের এখানে প্রধান 4-5টা এয়ারলাইন্স ছাড়া মেজর এয়ারলাইন্স গুলি চালু হয়নি। এটা হচ্ছে সেকেন্ড ইস্যু। থার্ড ইস্যু হচ্ছে টুরিস্ট। এখন কিন্তু সব জায়গায় কিন্তু যে টুরিস্টরা মুভমেন্ট করছে তারা সবাই কেউ কিন্তু টুরিস্ট না, আইদার তারা বিজনেস ট্রাভেলার অথবা মেডিকেল, কিংবা দেশের বাইরে যে সমস্ত আমাদের এনআরবি যারা আছে তারা ওই দেশের পাসপোর্ট হোল্ড করছে, যারা গ্রিন কার্ড নিয়ে অন্যান্য জায়গায় অবস্থান করছে, আমাদের ইংল্যান্ডে, আমাদের আমেরিকায়, আমাদের কানাডাতে যে আমাদের ভাই বোনরা যারা আছে ওরা কিন্তু আসা যাওয়া করতে পারছে, কিন্তু টুরিস্টরা কিন্তু এখন পর্যন্ত আসতে পারছে না। এবং কোনো দেশই কিন্তু টুরিস্ট ভিসা দিচ্ছে না। ইভেন বাংলাদেশের যে ফরেন মিনিস্ট্রি আছে তারা কিন্তু পৃথিবীর অন্যান্য জায়গায় যে এম্বাসি আছে তাকে দিচ্ছে না। ফলে যতক্ষণ পর্যন্ত না এই 3টা সমস্যার সমাধান না ঘটবে ততদিন মতো ইনবাউন্ড ট্যুরিজম হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি আমার যে সমস্ত বিদেশি ট্যুর অপারেটর কাউন্টার পার্ট আছে তাদের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি যে 2022 সালের সেপ্টেম্বর অক্টোবরের আগে ইনবাউন্ড ট্যুরিজম এই রিজনে ফ্লোরিশ করবে না। কারণ যে কথাটা আপনি বললেন ডোমেস্টিক ট্যুরিজম, এখন কিন্তু সবাই কিন্তু আইদার ডোমেস্টিক অথবা রিজিওনাল ট্যুরিজম নিয়ে ভাবছে। ধরেন ইংল্যান্ড ভাবছে সে তার টুরিস্টকে পাঠাবে ফ্রান্সে, ফ্রান্স ভাবছে সে তার টুরিস্টকে পাঠাবে জার্মানিতে, জার্মানি ভাবছে সে তার টুরিস্টকে পাঠাবে হচ্ছে স্পেনে, স্পেন ভাবছে সে তার টুরিস্টকে পাঠাবে হলো ইটালিতে। তার মানে ওই রিজিওনাল ট্যুরিজম, কিংবা আমরা যদি বলি ট্যুরিজমের ভাষায় ক্রস বর্ডার ট্যুরিজম, ওটা নিয়ে কিন্তু সবাই ভাবছে। এখন আমাদেরও কিন্তু এই মার্কেটিং এন্ড স্ট্র্যাটেজিগত দিক দিয়ে আমাদের ভাবনার জায়গায় পরিবর্তন করতে হবে। আমরা ট্যুরিজমের ভাষায় যেটা বলি লং হল মার্কেট, আমাদের এখানে কিন্তু লং হল মার্কেট কাজ করবে না। আমাদের এখানে শর্ট হল মার্কেট নিয়ে আসতে হবে। শর্ট হল মানে হচ্ছে যে ট্যুরিজমটা একটা মহাদেশের মধ্যে ঘটে সেটা হচ্ছে শর্ট হল মার্কেট। তার মানে আমাদের এখন টার্গেট করতে হবে জাপানকে, আমাদের টার্গেট করতে হবে চায়নাকে, আমাদের টার্গেট করতে হবে মালয়েশিয়াকে, আমাদের টার্গেট করতে হবে থাইল্যান্ডকে, আমাদের টার্গেট করতে হবে ভিয়েতনামকে, আমাদের টার্গেট করতে হবে ইন্ডিয়াকে, ইভেন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এদেরকে আমাদের টার্গেট করতে হবে বাংলাদেশে টুরিস্ট নিয়ে আসার জন্য, যেটা আমরা আগে কখনো করিনি। সুতরাং আমি মনে করি যে সরকার এবং আমাদের প্রত্যেকেরই মার্কেটিং এন্ড প্রমোশনাল স্ট্র্যাটেজিগত দিক দিয়ে একটা পরিবর্তন আনতে হবে ভাবনার, যদি আমরা মার্কেটে টিকে থাকতে পারি, যেটা ইউরোপিয়ানরা করছে। কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল ট্যুরিজমের কথা যদি বলেন পলাশ, তাহলে আমাদেরকে আরো মিনিমাম 1 ইয়ার সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পরেও আরো 1 বছর আমাদের অপেক্ষা করতেই হবে। আচ্ছা, যাই হোক, আমরা আশাবাদী থাকতে চাই। আমরা আশা করব যত তাড়াতাড়ি ট্যুরিজম হবে 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 হ্যাঁ, হ্যাঁ। হবে। আচ্ছা, আমি আমার ব্যক্তিগত ধারণা, আপনার অভিজ্ঞতা আমার চেয়ে বহুগুণ বেশি। এই যে মানুষ 1.5 বছর ধরে একটা কনফাইন্ড, একটা মানে সংরক্ষিত অবস্থায় ছিল, তাদের মধ্যে প্রচন্ড একটা মানে প্রবণতা সৃষ্টি হয়েছে যে মুভ করার বাইরে, তাই না? এটা কিন্তু একটা পজিটিভ দিক, অর্থাৎ একটা আউটব্রাস্ট টাইপের হয়ে যাবে একটা সময় গিয়ে, মানে পিক বলা যায়, সুপার পিক বলা, যেটাই হোক। আমি প্রসঙ্গ থেকে কক্সবাজার আসতে চাই, কক্সবাজার প্রসঙ্গে কথা বলতে চাই যে ভেরি রিসেন্টলি, খুব সাম্প্রতিক সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি উদ্বোধন করেছেন। এবং যেটা জানি আমরা, সেটা হচ্ছে বাংলার সবচেয়ে বড় রানওয়ে হবে কক্সবাজার, এবং তিনি বলেছেন যে এটাকে ভিত্তি করে কক্সবাজার একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা পর্যটন কেন্দ্র ভবিষ্যতে হবে। আচ্ছা, এই মুহূর্তে আমার আপনার কাছে প্রশ্ন যে ঠিক আছে, আমরা এয়ারপোর্ট করব, অন্য অন্য ফ্যাসিলিটিগুলো করব, কিন্তু দেখেন, আমি যদি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে, অবজারভেশন থেকে আপনাকে বলি যে পর্যটনে কতগুলো প্রোডাক্ট থাকে। পর্যটনে যদি শিল্প হয়, শিল্পের কিছু প্রোডাক্ট থাকে। তো বাংলাদেশের পর্যটনের সবচেয়ে বড় প্রোডাক্ট হচ্ছে কক্সবাজার, তাই তো? সেই তো এয়ারপোর্ট করা হচ্ছে। এখন আমি যদি বলি সবকিছু তৈরি হলো, কিন্তু আমাদের কক্সবাজারের ব্র্যান্ডিংটা হলো কিনা। আমি যদি বলি, আপনি যদি গুগল সার্চ করেন দেখবেন টপ 10 বিচের মধ্যে কক্সবাজার বিচ নেই। তো ইন্টারন্যাশনালি আমাদের কক্সবাজার কোনো ব্র্যান্ডিং নেই। তো যেখানে ব্র্যান্ডিং নেই, সেই প্রোডাক্টটা কিভাবে আমরা পৃথিবীতে, মানে অন্য আমাদের কাস্টমার যদি বলি, ভিজিটর যারা আছে, তাদের কাছে কিভাবে আমরা এটা করবো, মানে কিভাবে সেল করবো, এটাই হচ্ছে আপনার কাছে প্রশ্ন। আমরা যারা ইনবাউন্ড ট্যুরিজম করি, আমার তো প্রায় 28 বছর চলছে, আমি বহু ইউরোপিয়ান ট্যুরিস্টদেরকে কক্সবাজার বিচে নিয়ে এসে এখানকার যে এক্সিস্টিং ফ্যাসিলিটিস আছে, ধরেন যে সময় শুধুমাত্র সৈকতই ছিল কক্সবাজারের একমাত্র ভালো হোটেল, ব্র্যান্ডিং হোটেল, তখনও সিগাল হয়নি। সেই সময় আমার মনে আছে আমি একটা সুইজারল্যান্ডের একজন ট্যুর অপারেটরের মালিককে নিয়ে আসলাম। আমরা আগ্রাবাদে ছিলাম, চিটাগংয়ে। 3টার সময় আমি কক্সবাজারে নিয়ে আসলাম, সৈকতে ঢুকালাম তাকে। সে তখন লাগেজটা রেখে সৈকতের পেছনে দরজা দিয়ে পেছনে চলে গেল, বিচে থাকলো,
3:45 ঘুরে এসে আমাকে বললো তৌফিক লেটস দেখ টু চিটাগং। আমি বললাম কি বলো, আমি এখানে থাকবো 2 দিন, আমার প্রোগ্রাম আছে, ইরানি আছে, এই আছে, সেই আছে। বলে লিসেন মাই ফ্রেন্ড, লম্বা লোক, লিসেন মাই ফ্রেন্ড, হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর কান্ট্রি অর ইন দিস কক্সেস বাজার, দ্যাট ইজ নট এনাফ টু অ্যাট্রাক্ট দ্য ফরেন টুরিস্ট। আমার মতো যারা ইউরোপের বাসিন্দা, তুমি একটু বলো আমি কেন সুইজারল্যান্ডের বিচ বাদ দিয়ে, ইটালির বিচ বাদ দিয়ে, স্পেনের বিচ বাদ দিয়ে, লন্ডনের বিচ বাদ দিয়ে, জার্মানির বিচ বাদ দিয়ে কেন তোমার এখানে আসবো? তুমি আমাকে কম্পিটিটিভ অ্যানালাইসিস বোঝাও। আপনি যেহেতু শিক্ষক, আপনি নিশ্চয়ই জানেন যে আমরা সবসময় টুরিস্টরা কিন্তু কম্পিটিটিভ অ্যানালাইসিস করে যে কেন আমি বাংলাদেশে যাব, কেন আমি ইন্ডিয়া যাব না, কেন আমি নেপালে যাব না, কেন আমি ভুটানে যাব না। সেই কম্পিটিটিভ অ্যানালাইসিস বিচ ডেস্টিনেশনে করার পরে আপনি যদি বলেন 100-র মধ্যে কত নম্বর পেয়েছে, কক্সবাজার কোনো ক্রমে 10-12 বেশি পাওয়ার কোনো সুযোগ নেই। এখন আমরা সবাই বলছি আনব্রোকেন হোয়াইট স্যান্ডি বিচ। আজকেও কক্সবাজার চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে মূল প্রবন্ধ আমি উপস্থাপন করেছিলাম। সেই জায়গার মধ্যে আমি কিন্তু বলেছি যে পোস্ট কোভিড সমুদ্র পর্যটন কক্সবাজার কি তৈরি? আমি বলছি যে ডোমেস্টিক ট্যুরিজমটা শুরু হয়েছে, আমরা কি করছি সেই ট্র্যাডিশনাল ধারণা, ইনানি যাও, সেন্ট মার্টিন যাও, মহেশখালী যাও, সোনাদিয়া যাও, ডুলা হাজরা যাও, রামু যাও, বিচে গিয়ে একটু পা ভিজাও, চলে আসো। দিনের বেলা কক্সবাজার বিচে যাও, রাত্রেবেলা রেস্টুরেন্টে বসে খাও, তারপর চলে যায়। হোয়াট ইজ দ্য অ্যাক্টিভিটিস? আপনি ফরেনারদের কথা ভুলে যান। 3 দিন থাকার মতো আমরা যারা ঢাকা বা রাজধানী বা অন্যান্য জায়গা থেকে আসি, তাদের কোনো অ্যাক্টিভিটিস আছে এখানে যারা সময়টা কাট করতে পারে? অথচ দেখেন পর্যটকরা কিন্তু মানি ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসছে। আপনি আর আমি কিন্তু অ্যাক্টিভিটিস দিতে পারি না বলে ওদের টাকার অর্ধেক টাকা কিন্তু ওর ফেরত নিয়ে চলে যায়, আপনার আমার ইকোনমিতে ঢুকে না। আচ্ছা, এটা গেল একটা জিনিস। 2 নম্বর হচ্ছে, ধরেন আমাদের এখানে আমি বর্তমান সরকারকে ধন্যবাদ দেই, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই যে উনি এখানে একটা সাবরান করছেন, একটা বিশাল বড় এক্সক্লুসিভ ট্যুরিজম জোন হচ্ছে ওখানে, আরো ওই যে জালিয়ানাবাদ দ্বীপ যেটা আছে, এগুলো সবগুলিকে নিয়ে বড় একটা মহাপরিকল্পনা হচ্ছে। আমি শুনতে পেয়েছি কক্সবাজার ডেভেলপমেন্ট অথরিটি তারা কক্সবাজারের একটা বড় মাস্টার প্ল্যান করছে, যেখানে ট্যুরিজম হবে একটা বড় ফ্যাক্টর। সেই জায়গাটার মধ্যে কি করে কোন ট্যুরিজম কি হবে না হবে এগুলির ব্যবস্থা করছে। আপনি দেখেন কক্সবাজার এত বড় একটা জায়গা, আমি যদি আপনাকে 1-2টা প্রশ্ন করি, এখানে ওয়েস্ট ম্যানেজমেন্টের কি অবস্থা বলেন তো? সেদিন এক বিদেশি পর্যটক বলতেছিল যে আমি এই বিচে নামি না, কেন জানো? বলে কেন? বলে আমি এটা অ্যানালাইসিস করে পেয়েছি যে এখানে যে বড় বড় হোটেলগুলি আছে, সেই বড় বড় হোটেলগুলিতে কোনো ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম নাই, এবং এখানে যে বর্জ্য, যে আপনার খারাপ যেগুলো আছে সেগুলো সবগুলি বিচে পড়ে, যার জন্য সমুদ্রে পড়ে, যার জন্য দেখবেন যে আমাদের এখানে মাটি কিন্তু খুব ডার্ক। এখন এইটার ভিত্তি আছে কিনা সেটা অন্য জিনিস, কিন্তু একজন টুরিস্টের মনের ভেতরে এই জিনিসটা ঢুকে গেছে। যার জন্য দেখেন কক্সবাজারে পাতায়া 1.5-2.5 কিলোমিটার লম্বা একটা বিচ, শয়ে হাজার হাজার মানুষ ওখানে যাচ্ছে। পলাশ, আমার এখানে 120 কিলোমিটার, প্রথম 25-30 কিলোমিটার ইনানি পর্যন্ত বাদ দেন, ইনানির পরে আরো 90 কিলোমিটার আছে ভার্জিন বিচ। একদিকে পাহাড়, একদিকে হচ্ছে সমুদ্র, মেরিন ড্রাইভ হয়েছে, কত চমৎকার। কি করছি আমরা এখন? ধরেন ওখানে একটা ইকোনমিক জোন হচ্ছে, ভালো কথা, ওটার মধ্যে বেজা করছে। বেজা যে ওই জিনিসটা করছে, সেখানে আপনারা যারা বা এখানে যারা ট্যুরিজমের লোক যারা আছেন, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, হোটেলিয়ার, অন্যান্য যারা আছে, বা আমরা যারা রাজধানী থেকে যারা এসেছি, ট্যুরিজম নিয়ে আমরা কাজ করি, গবেষণা করি। আপনি বললেন আমাকে আমরা গবেষণা করি বা আমরা ট্যুরিজম নিয়ে একটু ভাবনা চিন্তা করি, আমাদের সাথে কি কথা বলা হয়েছে? যে পর্যটকরা, বিদেশি পর্যটকরা ওই জায়গায় থাকবে, সে বিদেশি পর্যটকদের কি এই ধর্তব্যের মধ্যে নেওয়া হয়েছে? ওদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে তুমি যদি কক্সবাজারে যাও তুমি কি এক্সপেক্ট করো, তুমি কি করতে চাও, তোমার কি কি রিকোয়ারমেন্ট আছে? দেখেন মার্কেটিং স্ট্র্যাটেজি এখন চেঞ্জ হয়ে গেছে। আগে হলো বিল্ডিং তৈরি করতো, তারপর এসে বলতো যে বিল্ডিং তৈরি করছি ভাই তুমি কেন। এখন হলো বিল্ডিং তৈরি করার সময় ওই পটেনশিয়াল ক্লায়েন্টদেরকে ডাকে বলে তুমি এই যে এখানে বিল্ডিং তুমি কি চাও, কি কি ফ্যাসিলিটিস তুমি এখানে চাও। সে বলে আমি এই ফ্যাসিলিটিস চাই, ওই অনুযায়ী জিনিসটা তৈরি হয়। আমি জানি না, হয়তো ভালোই হবে, হয়তো অনেক কিছুই হবে, কিন্তু আমরা যারা ট্যুরিজমের সাথে যুক্ত আমরা ডার্ক। আমি মনে করি যে আমি বলবো, অনুরোধ করবো যে আমাদেরকে এখানে সম্পৃক্ত করেন, ইনভলভ করেন। আমরাই হচ্ছে সেই ব্যক্তি যারা বিদেশি পর্যটকদের বাংলাদেশে নিয়ে আসি, এবং একজন বিদেশি পর্যটকদের চাহিদা, ওদের চাওয়া পাওয়া আমাদের চেয়ে বেশি আর কেউ জানে না। আমি গর্বের সাথে বলতে পারি, আমার মতো আমার অনেক বন্ধু আছে যারা ইনবাউন্ড ট্যুরিজমের সাথে যুক্ত, আমরাই কিন্তু সেই রিকোয়ারমেন্টটা জানি। এখন দেখেন মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বলেন উনি ব্লু ইকোনমিকে কিন্তু জোর দিচ্ছেন। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মেরিটাইম ইউনিট আছে, আমার সৌভাগ্য
মেরিটাইম ইউনিটের যিনি সচিব রেয়ার অ্যাডমিরাল খুরশেদ স্যার, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমি এই কক্সবাজারে দুটো বড় কাজ করেছিলাম 2017 এবং 2019, দুটো আমি ক্রুজ শিপ নিয়ে এসেছিলাম। দেখেন, আমি আজকে প্রেজেন্টেশন আমি বলেছি যে প্রতি বছর এই সিজনে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং এই মিয়ানমারের এই জোনটা আর আন্দামান, এই জোনটাতে প্রতি বছর 45টা ক্রুজ শিপ আসে। 45টা ক্রুজ শিপ আসে। 45টা ক্রুজ শিপের মধ্যে আমরা বহু চেষ্টা করে একটাকে, তাও 2 বছর পরে চেষ্টা করে আমরা একটাকে নিয়ে আসলাম। আপনি চিন্তা করেন তো পলাশ, 45টার এক একজনের ধারণ ক্ষমতা হচ্ছে 100, 150, 200, 250, 300। আপনি যদি এই জাহাজগুলি যদি চলে আসে বাংলাদেশে বা কক্সবাজারে চলে আসে, কক্সবাজারের অপারেটরদের কি অবস্থা হবে, হোটেলগুলির কি অবস্থা হবে, রেস্টুরেন্টগুলির কি অবস্থা হবে, ট্রান্সপোর্টেশনের কি অবস্থা হবে, গাইডদের কি অবস্থা হবে। আপনি তো 500 ট্যুর অপারেটর আর গাইড থাকলে আপনি কাজ করতে পারবেন না। কিন্তু ওনারা যে আসবে, এই যে আপনি বলছিলেন অ্যাক্টিভিটিস, আমি কি অ্যাক্টিভিটিস তৈরি করতে পারছি? এখানে কি কেউ এসে ওয়াটার ট্যুরিজম, যেটাকে আমরা বলি স্কুবা ডাইভিং, স্নর্কলিং, সেন্ট মার্টিনে কিছু কিছু আছে কিন্তু খুব বেশি সাকসেসফুলি কিন্তু করতে পারছে না, আছে। আমাদের এখানে ডিপ সি ক্রুজিং কি আমাদের এখানে আছে। আমাদের এখানে দেখুন এই বে অফ বেঙ্গলে প্রচুর মামলস আছে, আমাদের এখানে ডলফিন আছে, আমাদের এখানে তিমি আছে। এই যে যখন প্যান্ডেমিকের সময় আপনারাই বলেছেন, আমরা দেখেছি যে দলে দলে ডলফিন এখানে চলে আসছে, তিমি চলে আসছে, না কাঁকড়া, হ্যাঁ। সেন্ট মার্টিনে অলিভ রিডলে টার্টলস, যারা সেই শুধু অস্ট্রেলিয়া থেকে আসে, তারা সঙ্গে বেড়ে গেছে, তাই না? তার মানে হচ্ছে জীব বৈচিত্র্যের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বড় একটা সম্ভাবনা আছে, কিন্তু সেটার কি কোনো অ্যাক্টিভিটিস আছে? ওদেরকে দেখার কোনো অ্যাক্টিভিটিস আছে? কত ধরনের এখানে বার্ড আসে, হ্যাঁ, অ্যাক্টিভিটিস আছে। আমাদের এখানে কায়াকিং আছে, আমাদের এখানে ক্যানোয়িং আছে, আমাদের এখানে উইন্ড সার্ফিং আমাদের এখানে আছে, আমাদের এখানে ডিপ সি ফিশিং আছে, আমাদের এখানে আপনার যে কি বলা যায়, ওই যে আমাদের ইয়েতে করছে, ওই যে হিমচরিতে যারা করছে, ওই যে প্যারাগ্লাইডিং, প্যারাগ্লাইডিং, এগুলি করাকে আমাদের ব্যবসা। আমি বলছি যে ওয়াটার রিলেটেড অ্যাডভেঞ্চার ট্যুরিজম, সেটাকে আমাদের এখানে করতে পেরেছি। আমাদের এখানে কি একটা বিচ ঘেঁষে একটা চমৎকার ফিশ অ্যাকোয়ারিয়াম থাকা উচিত ছিল না? একটা করেছে শহরের মধ্যে, আমি জানি সেটাও ভালো করেছে, কিন্তু আরো কি সুন্দর, আরো কি ভালো করা যেত না? মানে ইউএনডব্লিউটিও বলছে যে অ্যাকোয়াটিক ট্যুরিজম, ওরা বলছে যে অ্যাকোয়াটিক ট্যুরিজমটা এই রিজনে সবচেয়ে বেশি হবে, এবং ওরা পরিসংখ্যানে দেখাচ্ছে যে টোটাল পপুলেশনের প্রায় 80% মানুষ উইদিন 100 কিলোমিটার অফ দ্য কোস্টের 100 কিলোমিটার মধ্যে তারা বাস করে, এবং তারা কিন্তু ওই জায়গাটার মধ্যে কিন্তু ট্যুরিজমটা করে। সেটাকে আমরা করতে পারছি কিনা? তারপরে আমি বলছি যে ডেস্টিনেশন হিসেবে কক্সবাজার কি তৈরি? আপনি আর আমি বলছি ডোমেস্টিক ট্যুরিস্ট আসে, খুব ভালো কথা, ডোমেস্টিক ট্যুরিস্টও দরকার আছে। ডোমেস্টিক ট্যুরিস্ট আসবে, আপনার লোকাল হোটেলে থাকবে, রেস্টুরেন্টে থাকবে, লোকাল ইকোনমি গ্রোন আপ করবে। কিন্তু কক্সবাজারে কি আমরা কি শুধুমাত্র ডোমেস্টিক ট্যুরিস্ট চাই? কক্সবাজারের এরকম বিচ 120 কিলোমিটার আনব্রোকেন হোয়াইট স্যান্ডি বিচ, সেখানে কি আমরা কি এর বাইরেও কি ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট চাই না? আমরা কি ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট চাই না? আমরা কি দেশের জিডিপিতে কন্ট্রিবিউট করতে চাই না? আমরা কি ফরেন এক্সচেঞ্জ আর্নিং চাই না? মাননীয় প্রধানমন্ত্রী এখন দেখেন পদ্মা সেতু করে ফেলেছে, বিকজ আমাদের ফরেন রিজার্ভ 46 বিলিয়নের উপরে। তো এই জাতীয় যদি ট্যুরিস্ট যদি আসতো, তারা কি আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করতো না? এই ট্যুরিজমের মাধ্যমে, ইনবাউন্ড ট্যুরিজমের মাধ্যমে একটা পজিটিভ ইমেজ তৈরি করা যায়। আমাদের এখানে অনেকে খারাপ ভাবে আমাদের দেখে, কিন্তু যখন এসে দেখে, আপনার নিশ্চয় মনে আছে সেন্ট মার্টিন যখন আমাদের ট্যুরিস্ট এসেছিল বা কক্সবাজারের ট্যুরিস্ট এসেছিল, কি আনন্দ তারা করেছিল। তারা বিচের মধ্যে গিয়েছিল, আমরা ওই যে একটা লেকচার করেছিলাম, পানিতে নেমে গিয়েছিল, আনন্দ করেছিল। তার মানে হচ্ছে যে আপনি তাদেরকে যদি প্রপার যদি টার্গেট করতে পারেন এবং প্রপার যদি সার্ভিস দিতে পারেন, বিদেশি পর্যটক কক্সবাজারে না আসার কোনো কারণই নাই। কিন্তু সেটার জন্য যে এক্সক্লুসিভ মার্কেটিং এফোর্টটা দরকার, সেই জিনিসটা আমরা করছি কিনা। এখন আপনি আমি বলছি longest sea beach in the world unbroken, please come and visit Cox's Bazar. They will not come because ওই যে বললাম কম্পিটিটিভ অ্যানালাইসিস, ও চিন্তা করবে বাংলাদেশের চেয়ে, ও ম্যাপ নিয়ে বসবে, বাংলাদেশ কক্সবাজার, ইন্ডিয়া গোয়া, ইন্ডিয়া কন্যাকুমারী, শ্রীলঙ্কা কলম্বো, মিয়ানমার ইয়াঙ্গুন, থাইল্যান্ড ব্যাংকক, পাতায়া, মালয়েশিয়া, মালদ্বীপ, ও 10টা নিয়ে বসবে, এর মধ্যে বাংলাদেশ একটা। তো কম্পিটিটিভ অ্যানালিসিস দিক দিয়ে ওই যে 10টা নাম বললাম, এটা ধারে কাছে আছে বাংলাদেশ। সুতরাং আমি মনে করি যে যতই আমরা চিৎকার করি না কেন, আনটিল এন্ড আনলেস উই ক্রিয়েটেড সাম অফ দ্য ফ্যাসিলিটিস, অ্যাক্টিভিটিস। দেখেন, আমি বুঝি না একটা জিনিস, আপনাদের এখানে কক্সবাজারে একটা এন্টারটেনমেন্ট কিছু নাই। ভাই, আপনার ডিস্কো দরকার নাই, আপনার বার দরকার, বার তো দেয়ার ইজ এ বার, যার দরকার সে বারে যাচ্ছে, নো প্রবলেম। হোয়াট ইজ দ্য অ্যাক্টিভিটিস? আপনি শুক্রবার দিন, শনিবার দিন একটা অডিটোরিয়ামে, এখানে উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট আছে কত বড়, দে হ্যাভ দেয়ার অডিটোরিয়াম অলসো, না?
আপনি 500 টাকা রাখেন, আপনি 1000 টাকা রাখেন, 1 ঘন্টার একটা প্রোগ্রামে 1000 টাকা দিবে, মানুষ এখানে যেতে চাইবে। আপনি এটা জিনিস ক্রিয়েট করতে পারছেন না। এখন এটা কি সরকার করে দিবে? এটা কি প্রাইভেট সেক্টর করে দিবে? এখানে যারা হোটেল অ্যাসোসিয়েশন আছে তারা করে দিবে, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন করে দিবে, চেম্বার করে দিবে, ডিসি করে দিবে, কে করে দিবে? আমার কথা হচ্ছে কেউ না কেউ তো করতে হবে। হ্যাঁ। কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা কেউ না কেউ বাঁধুক। জি জি। আচ্ছা, আমি আরেকটা প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে যে ঠিক আছে, আমরা আশাবাদী হই কোনো না কোনো সময় বাংলাদেশের কক্সবাজার একটা ব্র্যান্ডিং হবে। হবেই হবেই, যেহেতু হ্যাঁ। বেসিক প্রোডাক্টটা আমাদের আছে। জি হবে, এবং তখন হয়তো আমরা আগের মতো, একটা সময় বাংলাদেশে অনেক বিদেশি পর্যটক আসতেন, আমরা শুনেছি, আমরা আমাদের অল্প বয়স অনেকে দেখেছি, এবং তারা খুব স্বচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছেন। এবং আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু ধরেন 1 দশক বা 1.5 দশক আগে যখন আমি মোটামুটি একটু সাংবাদিকতা করি, তখন আমি যারা বেড়াতে আসতেন বিদেশি পর্যটক, ওদের সাথে কথা বলার চেষ্টা করতাম। অনেকে কিন্তু কথা বলতে চাইতেন না। এটা কিন্তু অভিনব একটা ব্যাপার। যখন আমি যদি কোথাও যাই, আমি কিন্তু প্রথম ওই লোকদের সাথে কথা বলার চেষ্টা করবো ওখানকার। আমি দেখেছি ভিন্ন একটা চিত্র, তার মানে তাদের মাইন্ডসেটে চলে গেছে যে এখানে লোকাল কমিউনিটির সাথে তুমি যত কম মিক্স আপ করতে পারবে তুমি সেফ থাকবে। এটা কিন্তু আমাদের জন্য খুব অপমানজনক। Of course. এবং আসলে হতে পারে উল্টাটা, সে আমার কাছে কথা বলে আমার কাছ থেকে সে জেনে নিয়ে যাবে। যেমন আমি সেন্ট মার্টিন যখন গিয়েছি, আপনার সাথে কাজ করেছি, দেখেছি তারা জিজ্ঞেস করতো এটা কি, ওটা কি, এটা কি, তাদের মধ্যে কিউরিওসিটি ছিল। কারণ একটা পর্যটকের উদ্দেশ্য হচ্ছে জানা, আসছি তো এখানে, হ্যাঁ, জানার জন্য জানা, আসছি। দেখার জন্য, কিছুটা মানে নিয়ে যাওয়ার জন্য। রাইট। এটাই তো তার হ্যাঁ, ধর্ম, of কিন্তু আমরা course. উল্টা দেখেছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এনিওয়ে, আমি যেটা বলতে যাচ্ছি যে আমরা যারা লোকাল কমিউনিটি রয়েছি, আমরা যারা স্থানীয় জনগোষ্ঠী, আমরা কিভাবে পর্যটন বান্ধব হতে পারি? আমরা কিন্তু পর্যটন বান্ধব নই, এবং আমরা যে পর্যটনের মাধ্যমে কক্সবাজার যে বদলাবে, এটা কিন্তু আমাদের যে কমন পিপল, ওরা কিন্তু বিশ্বাস করেন এবং বোঝেও না। এবং আপনার জিনিস দেখবেন, আপনি কক্সবাজারে যথেষ্ট মুভ করেন, আপনি জানেন এখানে যারা মোটামুটি একটি এডুকেটেড লেভেল মেনটেন করে, তাদের কাছেও কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার না, হোয়াট ইজ ট্যুরিজম। তো আমার কাছে যদি ট্যুরিজমটাই ক্লিয়ার না হয়, তা আমি পর্যটনের সেবাটা কিভাবে দেবো? এই জিনিসটা আপনি একটু যদি ওভারকাম করার পদ্ধতিটা বলেন, কিভাবে কক্সবাজার এখন কমিউনিটি। একটা তো হচ্ছে শিক্ষা। জি আপনি যে সেক্টরের সাথে যুক্ত, ইউনিভার্সিটি কলেজ যারা যুক্ত আছে, যে ছেলেপেলেগুলি এখানকার লোকাল কমিউনিটি, লোকাল ছেলেপেলে তো আপনার স্টুডেন্ট বেসিক্যালি, তাদের যে ধারণাটা ছিল সেই ধারণাটাকে আস্তে আস্তে এলিমিনেট করা। আমি খুবই খুশি যে আপনার এখানে আমার কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছিল, এবং এখানকার লোকাল ছেলেপেলেরা যে ধৈর্য সহকারে এই সাবজেক্টটা পড়ছে, আমার কাছে এটাই সবচেয়ে অবাক লাগে। সবাই তো বিবিএ পড়তে চায়, এমবিএ পড়তে চায়, চাকরি খোঁজার চেষ্টা করে, কিন্তু তারা যে ধৈর্য সহকারে এই জিনিসটা পড়ছে, এবং এই আমাদের হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা রাখবে। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু আই এম শিওর আগামী 5 বছর পর আপনি বুঝতে পারবেন যে কক্সবাজারে যে লোকাল নিড আছে, স্কিলের যে নিড আছে, সেটা অনেকটাই কিন্তু আপনি কিন্তু ফিল আপ করছেন, আপনার স্টুডেন্টরা ফিল আপ করছে। এটা কিন্তু আস্তে আস্তে হবে, একবারে হবে না। এটার পিছনে আরো অনেক কারণ আছে, ধরেন ইকোনমিক একটা ফ্যাক্টর আছে। আমরা হোটেলে বলেন, ট্যুর অপারেটর বলেন, আমরা এমন কোনো আপনাকে ফিনান্সিয়াল প্যাকেজ দিতে পারি না যাতে করে একটা ছেলে কিন্তু এখানে থাকতে চায়। ও যে একটা ব্যাংকে চাকরি করে, ওর জয়নিং হয় 30,000 টাকা, 40,000 টাকা। আমরা এখানে জয়েন করলে 1,000, 10,000, 15,000 টাকা আমাদের দিতে হয়। নাম্বার 1। নাম্বার 2, ওর ভেতরে এক ধরনের জিনিস কাজ করে। আমি ব্যাচেলার করেছি, আমি মাস্টার্স করেছি, আমি রেস্টুরেন্টে গেলে আমাকে প্লেট ধুতে হবে, আমাকে সার্ভ করতে হবে, কিচেনে গেলে আমার প্লেট ধুতে হবে, রিসেপশনে দাঁড়িয়ে আমি কাজ করি। এই যে মেন্টালিটিটা, এই মেন্টালিটিটা হয়েছে এই কারণে যে আমাদের এখানে ট্যুরিজমটা না বেসরকারি পর্যায়ে না সরকারি পর্যায়ে প্রায়োরিটি সেক্টর। যার জন্য বহু বছর আগে থেকে আমি বলে এসেছি যে ট্যুরিজমটাকে প্রায়োরিটি সেক্টরের মধ্যে নিতে হবে। দেখেন, ট্যুরিজমটা আমাদের প্রথম 10টা প্রধান শিল্প খাতের মধ্যে একটাও নাই। জি মালয়েশিয়ার দিকে তাকিয়ে দেখেন, জি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নিজের হাতে ওখানকার পর্যটন ডিপার্টমেন্ট কন্ট্রোল করেছে। মালয়েশিয়াতে যদি আপনাকে যদি জিজ্ঞেস করি প্রোডাক্ট বিবেচনায়, বাংলাদেশের মালয়েশিয়াকে যদি আমি কম্পেয়ার করি, ওদের কি কি প্রোডাক্ট আছে, আমার কি কি প্রোডাক্ট আছে, বা ওর কি নাই, আমার কি আছে। আপনি খালি দেখেন মালয়েশিয়াতে আমার যে সুন্দরবন, লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, 6,017 স্কোয়ার কিলোমিটারের মধ্যে পড়েছে বাংলাদেশে, 10,000 স্কোয়ার কিলোমিটারের মধ্যে। মালয়েশিয়াতে কিন্তু একটা ফরেস্ট আছে, ম্যানগ্রোভ ফরেস্ট আছে। আচ্ছা বাংলাদেশের তুলনায় এটা অন্তত পক্ষে 50 গুণ ছোট হবে। কিন্তু ওইটা নিয়ে ওরা যেভাবে মার্কেটিং করে, যেভাবে বোটে করে নিয়ে যাচ্ছে, এক্সপ্লেইন করে, স্টোরি টেলিং করে, গল্প করে, সবকিছু মিলা যেভাবে করছে, আপনি দেখেন আমাদের সুন্দরবনের চেয়ে অন্তত পক্ষে 10 গুণ বেশি তারা ফরেন এক্সচেঞ্জ আর্ন করছে। পাতায়ের কথা তো আমরা একটু আগেই বললাম, যারা কিভাবে জিনিসটাকে সাজিয়েছে। তার মানে হচ্ছে ট্যুরিজমটা এমন একটা শিল্প, যে শিল্পের সাথে সরাসরি 20 থেকে 21টা মন্ত্রণালয় এবং ডিপার্টমেন্ট জড়িত। এখন পর্যটন মন্ত্রণালয়টা হয়তো সে হতে প্রায়োরিটি সেক্টর না বলে আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে
অ্যাকনলেজ করে না, ওন করে না, পররাষ্ট্র মন্ত্রণালয় আমাকে ওন করে না, কালচার মিনিস্ট্রি আমাকে ওন করে না, শিপিং মিনিস্ট্রি আমাকে ওন করে না, এই কি বলে যে স্পোর্টস মিনিস্ট্রি আমাকে ওন করে, মানে ট্যুরিজমের সাথে যারা যারা যুক্ত তারা কেউ আমাকে ওন করে না। এখন যদি ওন যদি না করে আপনি ট্যুরিজমটা করবেন কি করে? অথচ দেখেন আমরা সবসময় বটম আপ অ্যাপ্রোচে যাই, আমাদের যেতে হবে টপ ডাউন অ্যাপ্রোচে। আজকে আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীকে যদি কনভিন্স করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করে যে ইয়াস ট্যুরিজম এমন একটা সেক্টর যে সেক্টরের মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, ইমেজ বদলাতে পারি, গার্মেন্টস এর পরেই যে সেক্টরটা আমাদের বাংলাদেশকে নিয়ে যেতে পারে সেটা ট্যুরিজম। আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যদি বলা হয় যে ট্যুরিজমটা আমার দপ্তরের সাথে ন্যস্ত করা হোক, ইপিবির মতো, A2I এর মতো, বেজার মতো, বিডার মতো, দেখেন বেজা কোথায় চলে গেছে, যদি বলা হয়, আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, হোম বলেন, অন্যান্য মিনিস্ট্রি বলেন, সব কিন্তু টপ ডাউন প্রসেসে সবাই কিন্তু পর্যটন মন্ত্রণালয়কে হেল্প করবে। কিন্তু পর্যটন মন্ত্রণালয় আমার বিবেচনায় এমনই একটা দুর্ভাগা মন্ত্রণালয়, তার ইয়ারলি বাজেটও নাই এবং প্রায়োরিটি লিস্টের মধ্যেও নাই। তারা নিজেদের মতো করে কথা বলছে, কিন্তু এটা খুবই দুর্বল মন্ত্রণালয়। সুতরাং আমি মনে করি যে সরকারের মাথা ভাবনার জায়গাটার মধ্যে একটা পজিটিভ মাইন্ডসেটের অবশ্যই পরিবর্তন করতে হবে, ট্যুরিজমকে প্রায়োরিটি দিতে হবে। এবং ট্যুরিজম বলতে যে রাতের ব্যাংকক না, ট্যুরিজম বলতে যে রাতের মালয়েশিয়া না, ওখানে শুধুমাত্র বিনোদন হয়, ওখানে শুধুমাত্র ডিস্কো হয়, ওখানে শুধুমাত্র বার হয়, ওখানে শুধুমাত্র ক্যাসিনো হয়, এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য এলিমেন্ট, সেটা অন্য জিনিস। আপনি যদি সেই জিনিসটা যদি চান, বিভিন্ন হোটেলগুলি আছে সেখানে করেন না, কিন্তু আমাদের এখানে যে টুরিস্টরা আসে তাদেরকে আসলে এইগুলির জন্য আসে। আপনাকে বলে রেখে পলাশ, আমাদের এখানে যারা আসে আমরা মার্কেটিং এর ভাষায় বলি বেবি বুমার্স, নট মিলেনিয়াল, নট জেনারেশন এক্স, নট জেনারেশন ওয়াই, বেবি বুমার্স, যাদের বয়স কমপক্ষে বয়স 50-60। আমি তো 94 বছরের একটা মহিলাকে পেয়েছিলাম। তার মানে যে আমাদের ঘরে যারা এসছে আপনি খেয়াল করবেন সবার বয়স বেশি। এই টুরিস্টদেরকে আপনি কি বুঝাবেন? এই টুরিস্টরা তো নর্মাল টুরিজম দেখতে আসে নাই, তারা মানুষের জীবন এবং জীবনযাত্রা দেখতে আসছে। দেখেন সবার সাথে সাথে কথা বলতে চায়, ঘরে যেতে চায়। স্কুলের বাচ্চাদের সাথে কি করলো, ছোট ছোট বাচ্চা স্কুলের সাথে বসে তাদের সাথে বেঞ্চেতে বসে কথা বলছে, তাদের জন্য চকলেট নিয়ে এসছে, পেন্সিল নিয়ে এসছে, ছবি তুলছে, বলছে জানো আজ থেকে এত বছর আগে আমিও স্কুলে গিয়েছিলাম, তোমাদের মতো আমার নাতি এখন স্কুলে যায়, তোমাদের কি আছে, দু একজন তাকে পড়ানো শুরু করে দিল। তার মানে হচ্ছে যে মানুষ এবং তার জীবন বিচিত্র জীবনযাত্রা হচ্ছে ওয়ান অফ দ্য এলিমেন্ট। ইকো ট্যুরিজম আজকে পোস্ট কোভিড এর পরে সারা পৃথিবী যে বিষয়টা নিয়ে ভাবছে, ইকো ট্যুরিজম করতে হবে আমাদেরকে, সাস্টেইনেবল ট্যুরিজম আমাদেরকে করতে হবে, আমাদের এখানে হেলথ অ্যান্ড ওয়েলনেস ট্যুরিজম করতে হবে। মানুষ স্বাস্থ্য সচেতন হয়ে গেছে, আপনি তাদেরকে ফুড দিবেন, গুরমেট দিবেন, ফুড হ্যাবিট, ফুডকে ইয়ে করবেন, আপনি অর্গানিক ফুড দিবেন, মানুষ ওটা খেতে আসছে, হেলথ মানুষ কনসিয়াস হয়ে গেছে, এবং মানুষ একটু নীরবতা, একটু সাইলেন্স, ফিল দ্য সাইলেন্স, এগুলির জন্য, এবং একটু সোশ্যাল ডিস্টেন্সিং করছে। কক্সবাজার কি শিওর থেকে আমাদের জন্য তৈরি? বা কক্সবাজারে পলাশ, আমি পত্রপত্রিকা সবসময় দেখি, আমি নিজে একজন ট্যুরিজমের মানুষ, শুক্র শনি কিংবা যখন বন্ধ থাকে তখন 2 লক্ষ মানুষ কক্সবাজার হোটেলে থাকে, 2 লক্ষ মানুষ বিচে থাকে, 2 লক্ষ মানুষ ট্রান্সপোর্টে থাকে, 2 লক্ষ মানুষ হোটেলের রিসেপশনে থাকে। এই কক্সবাজারকে আমরা দেখতে চাই, আমরা কি এই কক্সবাজারটাকে চাই এভাবে কক্সবাজার গ্রোন আপ করুক? বা এই কক্সবাজারকে যদি আমরা দেখি, তাহলে কি আপনি কি করে আশা করেন যে বিদেশিরা যারা এই সিনারিওটা দেখবে তারা এই জায়গাটার মধ্যে আসবে? আমি আপনাকে একটু থামাই, আমি আমার কথা বলি, আমি আপনাকে জাস্ট আমার অভিজ্ঞতাটা শেয়ার করি। এই যে আপনি বললেন যে যারা ডোমেস্টিক টুরিস্ট যারা আসে এরা এসে বিচে নেমে 2-1 দিন ঘুরে চলে যায়, আবার যাওয়ার সময় তো আফসোস নিয়ে বলে কক্সবাজার এলাম, বিচে নামলাম, আর এই সময়টা এভাবে কাটালাম, হোটেলে গেলাম, বিচে গেলাম, আর কিছু করতে পারলাম না। আপনি বলেছেন যে কিছু ডাইভার্সিফাই অ্যাক্টিভিটিস যদি করা হতো তাহলে সেখানে কিছু ইয়ে হতো, আমি সেটাও বাদ দিলাম। ধরেন কক্সবাজার অনেকগুলো জায়গা রয়েছে, আপনি যদি সেই জায়গাগুলোকে আইটিনারির মধ্যে রেখে আজকে এই জায়গায়, কালকে ওই জায়গায়, পরশু ওই জায়গায় ভাগ ভাগ করে দেন, তাহলে কিন্তু সে বোর ফিল করবে না, তার মধ্যে একটা এনার্জাইজ আসবে, মানে সে বুঝতে পারবে না কক্সবাজার দেখে গেলাম, জেনে গেলাম। আমি আপনার একটা সাধারণ উদাহরণ দিই, দেখেন কক্সবাজার নাম হয়েছে ক্যাপ্টেন হিরাম কক্সের নামে। যারা আসে এটাও জানে না যে কক্সবাজার নামকরণটা কিভাবে হলো, হিরাম কক্সটাকে। আমরা যদি তার ইতিহাসটাও বলতে পারতাম, কক্সবাজার দর্শনীয় জায়গা, যে তার একটা আবক্ষ মূর্তি বানাতে পারতাম যে লোকটা এমন ছিল, তাও তো একটা প্রোডাক্ট দিতে পারতাম, তাই না? আর দাঁড়িয়ে তো ছবিটাও তুলতে পারতো, লাঙ্কায়ু থেকে সেই ইগলের সামনে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে এবং পোস্ট করছে, তো দেখেন তাই না? আমাদের কত বড় ব্যর্থতা, লক্ষ লক্ষ বাংলাদেশের কোটি কোটি মানুষ কক্সবাজার আসে, হিরাম কক্সের নামে কিভাবে কক্সবাজার হলো, এই বেসিক জিনিসটা আদি নাম কি ছিল, হ্যাঁ এটাও কিন্তু একটা জিনিস, এটা না জানি সে চলে যাচ্ছে, কিন্তু কক্সবাজার সে ভিজিট করে গিয়েছে। তো অনেকগুলো আমাদের স্টোরি
হ্যাঁ হ্যাঁ, স্টোরিটা নাই অনেক কিছু আপনি রাখাইন পল্লী ভিজিট যদি আপনার আইটিনারির মধ্যে রেখে দেন, রাখাইনদের অ্যাক্টিভিটিস যদি তার একটু ইয়ে থাকে, তাদের সাথে কমিউনিকেট করে একটা যদি সেগমেন্ট করা রাখেন, যায়, এটাও করা একটা কিন্তু প্রোডাক্ট হয় এক আইটিনারির মধ্যে। এমন মানে যার মধ্যে এক্সিস্টিং জিনিসগুলোর মধ্যে এরকম অনেক কিছু কিন্তু আইটেম জোগাড় করা যায়। কিন্তু আমাদের হচ্ছে কি এখানে যারা লোকালি যারা ইনভলভ, এদের মধ্যে ওই যে হোটেলে রুম বুক করে দেওয়া, সেন্ট মার্টিনের একটা গাড়ি শিপে দেওয়া। টিকিট করে দেওয়া, এটাই তাদের কাছে এই ট্যুরিজম। যে আমি বলেছি পলাশ, আজকে আমার কক্সবাজার চেম্বারে যে প্রোগ্রাম হয়েছে, আমি জি। ওদেরকে এটাই বলেছি জি। যে অ্যাক্টিভিটি চেঞ্জ করেন এবং আপনারা আগামী 5 বছর পরে কি হবে, 10 বছর পরে কি হবে, 20 বছর পরে কি হবে, ওটা নিয়ে ভাবেন। যেটা নর্মাল করছেন খুব ভালো কথা, কিন্তু কম্পিটিটিভ মার্কেটে এসে 100 কিন্তু আপনি করতে পারবেন না। এখন আপনি করছেন 20 জন আছেন, 200 জন হবে কদিন পরে, 500 জন হবে কদিন পরে, 1000 জন কোথাও হবে, কি করবেন আপনি? ফলে আপনি যদি একটু প্রোডাক্ট ডাইভার্সিফাই না করতে পারেন, আর কক্সবাজারে এই বিচটাকে কেন্দ্র করে যে কথা আমি বলছিলাম যে ব্লু ইকোনমি বলেন, ম্যারিন ট্যুরিজম বলেন, ম্যারিটাইম ট্যুরিজম বলেন, ওশিয়ান ট্যুরিজম বলেন, ক্রুজ ট্যুরিজম বলেন, এটা নিয়ে আমাদের যদি না ভাবি আমরা, তাহলে কিন্তু আমরা কিন্তু আজ থেকে কিন্তু কালে গর্বে হারিয়ে যাবো। এটা নাম্বার 1। আর নাম্বার 2, কোশ্মিন কালেও বিদেশি পর্যটক বা ইনবাউন্ড ট্যুরিজমকে আমরা এখানে অ্যাট্রাক্ট করতে পারবো না। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কি করে এই জিনিসটা করা যাবে, আমি জানি না, কিন্তু আমি একটা জিনিস জানি, এই জিনিসটা করতে হলে অবশ্যই সরকারকে এগিয়ে আসতে হবে, সরকার প্রধানকে এগিয়ে আসতে হবে, সমস্ত মন্ত্রণালয়গুলিকে এগিয়ে আসতে হবে, সমস্ত ডিপার্টমেন্টগুলিকে এগিয়ে আসতে হবে, সর্বশ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে, সমস্ত ট্যুর অপারেটর, প্রাইভেট স্টেক হোল্ডার যারা আছে সবাইকে এগিয়ে আসতে হবে। তাদেরকে ওন করতে হবে যে হ্যাঁ, কক্সবাজার আমাদের একটা প্রোডাক্ট, এটাকে আমরা সাস্টেইন করতে চাই, মহেশখালীকে আমরা ধ্বংস করে ফেলতে চাই না, সোনাদিয়াকে আমরা ধ্বংস করে ফেলতে চাই না, সেন্ট মার্টিন দেখেন কি অবস্থা, আমরা ধ্বংস করে ফেলতে চাই না। ছেড়া দিয়ে দিয়ে পুরোটা কিনে ফেলেছে হচ্ছে পরিবেশ অধিদপ্তর। কেন কিনেছে? বিকজ আমরা এটাকে নষ্ট করে ফেলছি। আমি জানি না সেন্ট মার্টিন অবস্থা কি হবে। সেন্ট মার্টিনের মতো জায়গায় আমরা 3 তলা 4 তলা 5 তলা 6টা বিল্ডিং করে ফেলছি, অথচ দেখেন মালদ্বীপের আদলে কি সুন্দরভাবে এখানে ইকো ট্যুরিজমের গ্রহণ করা যেত। তো আমি বলছি যে কোভিড আমাদেরকে একটা জিনিস শিখিয়েছে, সেটা হলো যে প্রকৃতির কাছে যাও, নেচারের কাছে যাও, প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দাও এবং প্রকৃতিকে উপভোগ করো, সিনিক বিউটিকে উপভোগ করো, এবং এর ভেতর দিয়েই আমরা অনেক ধরনের ট্যুরিজম অ্যাক্টিভিটিস করতে পারি। আমি তো মনে করি 6 দিন 7 দিন কক্সবাজারে কাউকে ট্যুরিস্টদেরকে আটকে রাখা কোনো ঘটনাই না। যদি আপনি সেই অর্থে যদি প্রোডাক্টটাকে একটু রিসার্চ করেন, প্রোডাক্টটাকে একটু ডাইভার্সিফাই করেন, সবাই যার পিছনে ছুটছে আপনার এখানে পিছনে ছোটার দরকার নেই। আপনি আপনার নিজের মতো করে একটু ভাবেন, সেই জায়গাটার মধ্যে আমি বলবো যে আমরা যারা আছি, যে আমরা বিষয়টা নিয়ে একটু ভাবনা চিন্তা করি, আপনার মাধ্যমে আপনার যে সমস্ত শ্রোতারা আছে, দর্শক আছে, তাদের ভিতরে যদি কোনো উৎসাহী কেউ যদি থেকে থাকেন, আমাদের এই সমুদ্র কণ্ঠের সম্পাদকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ফ্রি আপনাদেরকে এই সার্ভিসটা দিতে চাই, কারণ আমি বিশ্বাস করি কক্সবাজার যদি উন্নত হয়, বাংলাদেশের ট্যুরিজম উন্নত হবে, বিকজ এটা হলো পর্যটনের রাজধানী। এমন একটা প্রোডাক্ট বাংলাদেশে আর দ্বিতীয়টি হবে না, এবং এটি একমাত্র প্রোডাক্ট যার মাধ্যমে আমাদের সমস্ত প্রাইভেট স্টেক হোল্ডার যারা আছে, বাংলাদেশের জিডিপি এখন থেকে ওয়ার্ল্ড জিডিপি 10%, বাংলাদেশের জিডিপি 8 to 10% হয়ে যেতে পারে যদি কক্সবাজারকে আমরা প্রপার ইউজ করি। খালি একটা জিনিস বলে আমি শেষ করি, আপনি প্রথমে বলছিলেন আমাকে না, কক্সবাজারে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে, আমি ডিজাইনটা দেখেছি, মানে সমুদ্র দিয়ে আসতে করে নামবে, যেটা আমরা মালদ্বীপে দেখি, যেটা আমরা হংকংয়ে দেখি, যেটা আমরা ম্যাকাওতে দেখি, অন্য মরিশাসে দেখি, হ্যাঁ, এইসব দেশগুলোতে আমরা দেখি। সেই যেরকম একটা জায়গার মধ্যে হাবের মধ্যে আসবে, বড় বড় হোয়াইট বডি এয়ারক্রাফট এখানে আসবে। কক্সবাজার ধরেন একই সঙ্গে একদিনে 5,000 টুরিস্ট চলে আসবে, 10,000 টুরিস্ট চলে আসবে। 10,000 বা 5,000 টুরিস্ট হ্যান্ডেল করার মতো আপনার কি লোকবল আছে? আপনার কি গাইড আছে? আপনার কি ট্যুর অপারেটর আছে? আপনার কি ট্রান্সপোর্টেশন আছে? ইভেন আপনার হোটেল কি আছে ওদেরকে ক্যাটার করার মতো? কিংবা আপনার ট্যুরিজম স্পট কি আছে? তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা আমাদের সরকার যে এটা তৈরি করছেন, কাদের জন্য তৈরি করছেন? সুতরাং আমি মনে করি যে এটাও তৈরি হবে, সাইমেন্টেলিয়াসলি এটা তৈরি হতে 2-3 বছর সময় লাগবে। সাইমেন্টেলিয়াসলি আমাদের সক্ষমতা বাড়াতে হবে। সুতরাং আমি সবাইকে অনুরোধ করি যে আপনারা একটু বিয়ন্ড এখন যে সিনারিও আছে এটার বাইরে একটু ভাবেন, কক্সবাজারকে চোখ বন্ধ করে একটু ইমাজিনেশন করেন আগামী 5 বছর পরে কক্সবাজারের কি অবস্থা হবে, 10 বছর পরে কি অবস্থা হবে। এবং এখানে কিন্তু বিদেশি পর্যটক গিজ গিজ করবে, এবং বাংলাদেশ গার্মেন্টস এর, আমি সবসময় বলি গার্মেন্টস এর পরে কিংবা গার্মেন্টসকে ছাড়িয়েও যেতে পারে, একমাত্র শিল্প যেটা সাস্টেইন করবে বাংলাদেশে সেটা হচ্ছে ট্যুরিজম শিল্প। কিন্তু সরকারকে এগিয়ে আসতে হবে। সরকার যদি না আসে, আমি রাস্তা করতে পারবো না, আমি ইউটিলিটিস দিতে পারবো না, আমি টেলিফোন দিতে পারবো না। ধরুন এখানে ওয়াইফাই, আমরা আজকে একটা অনুষ্ঠানে ছিলাম, একটা হোটেলে কেউ ওয়াইফাই পাচ্ছে না। তো ওয়াইফাই ছাড়া আপনি হাই স্পিড ইন্টারনেট ছাড়া আপনি এই জায়গাটার মধ্যে বিদেশের সাথে যোগাযোগ কমিউনিকেশনে কি করে করবেন?
তার মানে এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আর রাখবে, কিন্তু আমার বক্তব্য একটাই যে কক্সবাজারের লোকাল যারা স্টেক হোল্ডার যারা আছে, হোটেলিয়ার যারা আছে, ট্যুর অপারেটর যারা আছে, তারা কি বুঝতে পারছে যে আগামীতে কি বড় কর্মযজ্ঞ মহাযজ্ঞ এখানে ঘটবে? সেই জন্য আমি বলেছি যে কক্সবাজার কি তৈরি? কক্সবাজার যদি তৈরি না হয় আসলে আমরা এখন থেকে তৈরি করি। আপনার মাধ্যমে আজকে ব্রেনস্টর্মিং হোক, আপনার যারা দর্শক আছে তার মাধ্যমে আমি একটু ভাবনার উদ্রেকটা দেই, আসলে আমরা কক্সবাজারকে তৈরি করি এবং এখনের কথা আমরা চিন্তা করব না, আমরা 5 বছর পরের কথা চিন্তা করি, 10 বছর পরের কথা চিন্তা করি, 20 বছর পরের কথা চিন্তা করি। আমি বিশ্বাস করি আপনারা যারা কক্সবাজারে যারা বাসিন্দা আছেন তারা একসময় গর্ব করবেন যে দিস ইজ কক্সবাজার এন্ড আই বিলংস টু কক্সবাজার, আই এম দ্য মানে সান অফ দ্য সয়েল অফ দিস ডেস্টিনেশন হুইচ ইজ কল্ড কক্সবাজার। আপনাকে অনেক ধন্যবাদ তৌফিক ভাই, অনেক কৃতজ্ঞতা, এবং আপনার মাধ্যমে আমরা আসলে অনেক কিছু জানলাম এবং অনেক চিন্তার খোরাক পেলাম। সত্যি কথা বলতে কি অনেকগুলো চিন্তার খোরাক পেলাম। আমাদের আসলে দীর্ঘ অলরেডি 40 মিনিট হয়ে গেছে, লম্বা। তো আমরা চাইলে এই বিষয়টি অনেক দীর্ঘ আলোচনা করতে পারি। তা আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখেন, আপনি আবার যখন আসবেন আমরা হয়তো আরো নতুন কিছু বিষয় নিয়ে আরো ইলাবোরেট আরো বিস্তারিত আলোচনা করব। তা আমরা আমাদের যারা দর্শক আছেন যারা আজকে দেখছেন বা দেখবেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনাদের যদি পর্যটন সংশ্লিষ্ট কোনো বিষয়াদি নিয়ে আলোচনা করার ইচ্ছে থাকে পোষণ করেন, আমাদেরকে জানান, অথবা আগামীতে আমরা আপনাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করতে চাই, আলোচনা করতে চাই, যেখানে আমাদের তৌফিক ভাই থাকবেন এবং সরাসরি অনেক আছে, আমাদের অনেক বন্ধুরা আছে, সবাই থাকবে। সবাইকে মিলে আমরা হয়তো আরো যত আলোচনা হয় ততই কিন্তু সমাধানের পথটা বেরোবে, সম্ভাবনার পথটা বেরোবে। আমরা আশাবাদী কক্সবাজারকে বাংলাদেশের মুখ করতে হবে। কক্সবাজার উইল বি দ্য ফেস অফ দ্য বাংলাদেশ, অফ বাংলাদেশ। কক্সবাজারকে দেখে বাংলাদেশ, পৃথিবীর মানুষ বাংলাদেশকে চিনবে। আমরা একটা কক্সবাজার চাই। সেই শুভকামনা, সেই ইচ্ছা পোষণ করে আজকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।